সেটা আমাদের প্রাইমারি সেক্টর, যেটার উপর বেস করে পুরো ইন্ডিয়ার ইকোনমিটা দাঁড়িয়ে রয়েছে। কেননা এগ্রিকালচার সেক্টর এমন একটা সেক্টর যেখান থেকে আমাদের সমস্ত র মেটেরিয়ালস যেগুলো আমাদের মেইন ইম্পর্টেন্ট থিংস টু প্রডিউস এনি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, তো সেটা এখান থেকে প্রোভাইড করা হয়। তো এগ্রিকালচার সেক্টরটা কীভাবে গ্রো করলো, এর হিস্ট্রি, এর কলোনিয়াল টাইমে এরকম কী কন্ডিশন ছিল, প্লাস সেখান থেকে সেটা কীভাবে চেঞ্জেস হলো, আর হচ্ছে কী কী রেভলিউশনসগুলো হয়েছিল এগ্রিকালচারের রেসপেক্টে, আর এখান থেকে এগুলোই মেইন থিংস আমরা পড়তে পারি। আর কারেন্ট অ্যাফেয়ার্স, এখন কারেন্টলি কী হচ্ছে না হচ্ছে সেগুলোকে আমরা ডিসকাস করব। সো আমরা ডিসকাস করবো এগ্রিকালচার সেক্টর অফ ইন্ডিয়া, যেটা কিনা আমাদের একটা ভাস্ট সেক্টর। ওকে, তো ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করব। সো এগ্রিকালচার সেক্টর মানে কি? সো মানে যখন আমি বলছি এগ্রিকালচার সেক্টর, তখন তোমাদের মাথায় কি আসছে? যে আমাদের প্রাইমারি সেক্টর, যেটা কিনা আমাদের ধনধান্যে পুষ্পে ভরা, তো সেটাই আমাদের মাথায় সবসময় আসছে। তো এগ্রিকালচার সেক্টর নিয়ে আমরা যখন ডিসকাস করবো, সেখানে আমাদের ফার্স্ট যখন আসবে মানে আমাদের ইন্ডিয়া কি হচ্ছে কৃষিমাতৃক দেশ, তো আমরা এগ্রিকালচার উপরেই বেস করে চলছি আমাদের পুরো ইকোনমিটা মোস্টলি। কারণ আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতাম তাহলে আমাদের ইকোনমি হয়তো ডেভেলপিং থাকতো, ডেভেলপড হয়ে যেত, বাট সামহাউ আমরা ডেভেলপিং কান্ট্রি, অ্যান্ড সেখান থেকে আমাদের এগ্রিকালচার প্লেজ আ ভাইটাল রোল in our economy. So দেখো, ফার্স্ট দেখে নাও, agriculture plays a vital role in the Indian economy. Over 70% of the rural household depends on agriculture. Okay, very important. More than over 70% rural households depends on agriculture. Agriculture is an important sector of Indian economy as it contributes about 17% to the total GDP. তার মানে বুঝতেই পারছো যে জিডিপির উপরও কতটা এর কন্ট্রিবিউশন রয়েছে, 17% এখান থেকে আসছে, তার মানে ইটস কোয়াইট হিউজ। তো সেটাই জন্য আমাকে এখানে কি করতে হচ্ছে যে এটা আমাদের এগ্রিকালচারটাকে আমাদের মানে প্রায়োরিটাইজ করতে হয়, আমাদের প্রায়োরিটিতে দিতে হয়, বিকজ এর উপর থেকে আমাদের 17% জিডিপিটা কভার হচ্ছে। তো মনে রাখবে কত, 17% জিডিপি ইজ কামিং আউট অফ দিস and provides employment to over 60%. তোমাদের আমি কি বললাম যে আমাদের ইন্ডিয়া হচ্ছে কৃষিমাতৃক দেশ, তো ভারতবর্ষ হচ্ছে কৃষিমাতৃক দেশ, আর তোমার এখানে হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। তো সেই কারণে 60% উপর পপুলেশন কিন্তু এঙ্গেজ হয়ে রয়েছে মানে তোমাদের হচ্ছে এগ্রিকালচার সেক্টরে। শুধু অ্যাজ আ কাল্টিভেটর হিসেবে নয়, তার সেখানেও প্রচুর আরও থাকে, যারা সায়েন্টিস্টরাও রয়েছে, যারা ফার্মাসিস্টরাও রয়েছে, অনেকেই রয়েছে। তো সেগুলো পুরো টোটালি যদি আমি বলি, টোটালি কিন্তু এগ্রিকালচার সেক্টরের উপরেই কিন্তু এটা ডিপেন্ডেন্ট। The 60% population is ওখানে engaged. All right. Then দেখো, Indian agriculture has registered impressive growth over last few decades, and the food grain production has increased from 51 million tons in 1950 to 51 to 250 million tons during 2011-12, highest ever since independence. তো আমি জানি 11-12 সেন্সাস যেটার উপরে আমি যেটা দিয়েছি ডেটাটা, তো সেখানে আমরা কি বলছি দেখো, যেটা সব থেকে হয়েছিল হচ্ছে 1950-51-এ আমাদের কতটা, 51 মিলিয়ন থেকে, সেটা কিনা কারেন্টলি যেটা অ্যাকর্ডিং টু সেন্সাস ডেটা 250 মিলিয়ন টন তোমার হচ্ছে এখানে প্রোডাকশনটা হয়েছে। ওকে, একবার দেখে নাও সবাই, যেটা কিনা হাইয়েস্ট। আর এখন আমি যদি বলি যে কারেন্টলি 250 মিলিটার এমটি তোমার হচ্ছে 2011-12, এখন যদি বলি নাও হচ্ছে
it becomes 331.05 million ton in 2020 to 21. ওকে, যেটা কিনা এখন কারেন্টলি যেটা কি দাঁড়িয়েছে আমাদের যেটা ছিল যে লাস্ট যেটা ছিল যে 2011-12 হচ্ছে দ্যাট ইজ 250 মিলিয়ন টন, যেটা কিনা হাইয়েস্ট ছিল। এখন কি সেটা দাঁড়িয়েছে হচ্ছে 331.05 মিলিয়ন টন ইন কারেন্টলি। তো কারেন্টলি ইট ইনক্রিজেস, তো সেটা মনে রেখো। সো ফার্স্ট অফ অল তাহলে আমাদের কি কি ক্যাচ আপ করতে হবে? তো ফার্স্টলি ক্যাচ আপ করতে হবে যে এগ্রিকালচার প্লেজ আ ভাইটাল রোল ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি। ওভার 70% অফ দ্য রুরাল হাউস হোল্ড ডিপেন্ডস অন এগ্রিকালচার। তার মানে মোস্ট অফ দ্য হাউস হোল্ড ডিপেন্ড কিছুর উপর করছে, এগ্রিকালচারের উপর। এগ্রিকালচার প্লে ইম্পর্টেন্ট রোল এন্ড ইট কন্ট্রিবিউটস 17% অফ দ্য জিডিপি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমরা কেন এগ্রিকালচারটাকে এত প্রায়োরিটাইজ করি, নট অনলি যে আমাদের কৃষিমাতৃক দেশ, প্লাস আমাদের তার উপর আমাদের জন্য 17% আমাদের হচ্ছে ডেটা, সেখানে আমাদের হচ্ছে জিডিপি কিন্তু সেখান থেকেই আসছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে সেকেন্ড অফ অল, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, ওকে, ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান কি হচ্ছে 60% উপর পপুলেশন আমাদের এঙ্গেজ কোথায় রয়েছে, এই সেক্টরটার উপর। অ্যান্ড থার্ডলি হচ্ছে প্রথমে দেখো একদম ইন দ্য ভেরি বিগিনিং, যেটা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স 1950-51 আমাদের প্রোডাকশন ছিল 51 মিলিয়ন টন। সেখান থেকে সেটা ইনক্রিজ করে অ্যাকর্ডিং টু 2010-11 ডেটা উই স দ্যাট এখানে আমাদের সেটা হচ্ছে 250 মিলিয়ন টন ছিল, যেটা কিনা হাইয়েস্ট। দ্যাট ইজ ওয়াই আই জাস্ট পুট দিস ডেটা, ওকে। যেটা এই কারণে হাইয়েস্ট ছিল, সেখানে আমি এখানে 250 মিলিয়ন টনটা তো আমি এখানে পুট করেছি। আর সেখান থেকে এখন কারেন্টলি এস্টিমেট করা হয়েছে, আফটার এস্টিমেশনের পর আমরা দেখতে পেয়েছি যে দ্যাট ইজ এখন হচ্ছে 331.05 মিলিয়ন টন হচ্ছে কারেন্টলি ইন 2021, ওকে। Now the features. Okay, the features first of all দেখে নাও। ফার্স্ট ফিচার কি হচ্ছে, এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট প্রোভাইডার অফ লাইভলিহুড ইন রুরাল ইন্ডিয়া। তার মানে মেইনলি অফকোর্স রুরাল ইন্ডিয়াটাই ডিপেন্ডস অন এগ্রিকালচার। আমাদের আরবান সেক্টরে তো আরবান এরিয়াগুলোতে যেখানে ওখানে এগ্রিকালচার করা পসিবল না, তো রুরাল এরিয়াতে সবারই দেখবে মোটামুটি ওখানে জমি জমা রয়েছে এবং তারা সেই জমি জমায় চাষবাস করে। তো তাদের ম্যাক্সিমাম লাইভলিহুড কোথার উপর ডিপেন্ড করছে, অফকোর্স এগ্রিকালচার। সেকেন্ড কি বলেছে দেখো, it contributes 25% to India's GDP and it is still dependent primarily on the monsoons, and the growth is in agriculture production has been stagnant for the past several years, okay. Recently it contributes 25% of GDP. It is recent data, according to recent data, okay. Like এখানে দেখা যাচ্ছে যে 25% অফ দ্য জিডিপি, 25% এটা হচ্ছে কন্ট্রিবিউট করছে, প্লাস ইট ইজ স্টিল ডিপেন্ডেন্ট প্রাইমারি অন দ্য মনসুন অ্যান্ড দ্য গ্রোথ। অফকোর্স আমাদের ক্লাইমেট, ফার্স্ট অফ অল এগ্রিকালচারের জন্য ক্লাইমেট প্লেজ আ ভেরি ভাইটাল রোল। কেন ধরো এবার ধরো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলটা, এটা কি হচ্ছে প্লেন জমির উপর রয়েছে, সমতল ভূমির উপর রয়েছে। তো সেখানে এগ্রিকালচার খুব ভালো মতনভাবে প্রসপার করেছে। এবার যদি সেটা আমরা দেখি নর্থ ইন্ডিয়াতে, নর্থ ইস্ট ইন্ডিয়া বা এখানে যেখানে দেখিনি, সেখানে দেখো আমাদের এগ্রিকালচার সেভাবে কিন্তু স্প্রেড আউট করতে পারিনি, বিকজ ওখানে জমি সমতল নয়। প্লাস দ্য ক্লাইমেট, আমাদের এখানকার ক্লাইমেটটা অনেক বেশি মানে ফ্রেন্ডলি টু এগ্রিকালচার, বিকজ এখানে আমাদের যে ক্লাইমেটটা রয়েছে সেটার কারণে আমাদের কিন্তু এগ্রিকালচারটা খুব ভালোভাবে ফ্রুটফুলটা হচ্ছে। বাট সেম অ্যাজ যখন আমরা এনি কাইন্ড অফ নর্থ ইস্টের রিজিয়নগুলোতে দেখবো, সেখানে কিন্তু এগ্রিকালচার হওয়া পসিবল না, কারণ ওখানকার ক্লাইমেট অনেক বেশি খারাপ, যেটা কিনা এগেনস্ট। তো সেই কারণে আমাদের এটা বলা হচ্ছে, যেটা হচ্ছে যে ক্লাইমেট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল।
তো ক্লাইমেটের কারণে আমাদের যেখানে ক্লাইমেটটা যেটা ভালো সেখানে কিন্তু আমাদের প্রোডাকশন কিন্তু খুব ভালো হবে। আর আমাদের প্রোডাকশন এগ্রিকালচার প্রোডাকশনের জন্য কিন্তু আমাদের কিন্তু ক্লাইমেট প্লেজ আ ভেরি ভাইটাল রোল। ওকে, নাও the growth in agriculture production has been stagnant for the past several years. এই পয়েন্টটা আমরা দেখে নিও। দেখো লাস্টলি আমরা কি কি ডেটাগুলো দেখলাম। লাস্ট আমরা দেখলাম যে প্রোডাকশন হ্যাজ ইনক্রিজ ফ্রম 51 মিলিয়ন টন ইন 1950 টু 51। ওকে, তখন ইনক্রিজ করেছিল 51 মিলিয়ন, দেন সেটা গিয়ে ইনক্রিজ করলো কত 250 মিলিয়ন টন ইন 11-12। এবার সেটাকে আমি তোমাকে যে কারেন্ট ডেটাটা দিলাম, দেখো সেখান থেকে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। এটা কিন্তু মোর দ্যান হচ্ছে 10 ইয়ার্স একটা ডিকেড হয়ে গেল, তারপর কিন্তু সেখানে অনলি ডিফারেন্স কত 50 মিলিয়ন টনের ডিফারেন্স। তো ইটস নট হিউজ। এখানে মানে যদি 250 মিলিয়ন টন যদি আমাদের 11-12 হয়, ইটস সাপোজ টু বি লাইক মোর দ্যান 750 or 1000, মানে ম্যাক্স 1000, বাট ইট ইজ জাস্ট অনলি 331 মিলিয়ন টন, মানে যে অনলি 50 মিলিয়ন টন হচ্ছে ইনক্রিজ করেছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের অলমোস্ট আমাদের এগ্রিকালচার সেক্টরটা স্ট্যাগন্যান্ট পজিশনে চলে রয়েছে। তারপর দেখো the drought in north and western parts in financial year 2009 created shortages in supply of food grain. তো এখানে কি হয়েছিল যে যখন 2009 এ যে ড্রাউট হয়েছিল, ভালো মতন যেটা খরা হয়েছিল, বন্যা হয়েছিল, তার জন্য আমাদের কি হয়েছিল যে আমাদের এগ্রিকালচারের প্রোডাকশনটা অনেকটা ডিক্রিজ করে গেছিল। Now role. So role of agriculture in Indian economy: share in national income, largest employment providing sector, contribution to capital formation, providing raw material to industries, market for industrial products. Very important এই পাঁচটা পয়েন্ট। তো ইন্ডিয়ান মার্কেটের তোমার এগ্রিকালচার সেক্টরের রোলটা কি? Why we need agriculture in our market? Because most of the share in national income comes from agriculture. তো এগ্রিকালচার থেকেই হচ্ছে বেশিরভাগ শেয়ারটা, ইনকামের শেয়ারটা, ন্যাশনাল ইনকামের সেটা আসবে কোথা থেকে? ফ্রম এগ্রিকালচার। লার্জেস্ট এমপ্লয়মেন্ট আমরা অলরেডি ডিসকাস করলাম, অনলি 60% অফ এমপ্লয়মেন্ট এখানে প্রোভাইডেড হচ্ছে তোমার এগ্রিকালচার। কন্ট্রিবিউশন টু ক্যাপিটাল ফর্মেশন। এবার এটা কি ক্যাপিটাল ফর্মেশন মানে কি? ক্যাপিটাল ফর্মেশন মানে হচ্ছে তোমার হচ্ছে টাকার যোগান দেওয়া। এটা হচ্ছে আমাদের যেটা কিনা আমরা ক্যাপিটালে ফর্মেশন করা, সেটার মানে হচ্ছে টাকাটা যোগান দাও। সেটা কেন এখান দিয়ে আসে? দেখো 60% অফ দ্য এমপ্লয়মেন্ট হচ্ছে কোথা থেকে লিঙ্কড রয়েছে? এগ্রিকালচার সেক্টর। এমপ্লয়মেন্ট রয়েছে, আমরা ওখান থেকে কোনো টাকা আর্ন করছি, সেই টাকা আর্নটা কোথায় কন্ট্রিবিউট হচ্ছে? ন্যাশনাল ইনকামে। যখন ন্যাশনাল ইনকামে টাকাটা কন্ট্রিবিউট হচ্ছে, তার মানে ওটা কোথায় ফ্লো করছে? ইকোনমিতে। যখন টাকা ইকোনমিতে ফ্লো করছে, সেই টাকাটা কি হচ্ছে? ঘুরে ফিরে ইনভেস্টমেন্ট হচ্ছে। কেন? ওটাই যে টাকাটা যেটা তোমার ইকোনমিতে ফ্লো করছে, সেটা হচ্ছে কি মানি সাপ্লাই ফ্লো করলো। তো যখন মানি সাপ্লাইটা ইনক্রিজ করে গেল ইকোনমিতে, তাহলে আমাদের কি হবে? ইনভেস্টমেন্টটাও বেড়ে যাবে। ক্লিয়ার? তারপর এখানে দেখো প্রোভাইডিং র মেটেরিয়াল টু ইন্ডাস্ট্রিজ। তো র মেটেরিয়াল প্রোভাইড করেছে। সেকেন্ড তারপর দেখো হচ্ছে তারপর লাস্ট কি বলেছে? মার্কেট ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য হচ্ছে মার্কেট তৈরি করেছে কে? এগ্রিকালচার। কেন? যে এগ্রিকালচার থেকে আমি যেটা প্রথমে বলেছিলাম র মেটেরিয়ালসগুলো যেগুলো আছে, যেগুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য ইম্পর্টেন্ট, তো সেই র মেটেরিয়ালসগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? হচ্ছে মার্কেট থেকে। সাপোজ আমরা চিনি তৈরি করছি, চিনির এখানে বড় একটা ফ্যাক্টরি রয়েছে, তো চিনির প্রোডাকশন কিন্তু আমাদের সুগার কেন দরকার। তো সুগার কেনটা কি হচ্ছে? সেটা কি এগ্রিকালচার প্রোডাক্ট? তো ডেফিনেটলি। তো এগ্রিকালচার প্রোডাক্ট যখন, তখন সেটা কোথা থেকে আসছে? এগ্রিকালচার সেক্টর থেকে। তো মার্কেটের জন্য হচ্ছে যে র মেটেরিয়ালস গুলো রয়েছে, সেটা হচ্ছে কি করছে? প্রোভাইড করছে কে? এগ্রিকালচার সেক্টর। র মেটেরিয়ালস। Okay. Share in national income, because from agriculture, because 60% of the labor force engaged in কোথায়? Agriculture sector. Largest employment, contribution to the capital formation, providing raw material to industries, and creating market for industry products.
তো এবার এগ্রিকালচার মার্কেট যখন তৈরি হয়ে যাবে ডেফিনেটলি সেখান থেকে তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টটাও তৈরি হয়ে যাবে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য মার্কেটটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, বিকজ এখানে এগ্রিকালচার যখন মার্কেটে থাকে সেখান থেকে তুমি কী করছো, র মেটেরিয়ালস প্রোভাইড করছো। যখন এগ্রিকালচার মার্কেট যখন ফর্মড হয়ে যায় তখন তার সাথে সাথে প্যারালালি কোন মার্কেটটা স্টার্ট হয়ে যায়, আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। ওকে, এবার দেখো ইম্পর্টেন্স ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ভেরি ইম্পর্টেন্ট। এবার যে ট্রেডের যেটা হচ্ছে আমাদের এখানে কোন কোন এগ্রিকালচার প্রোডাক্টগুলো বেশি বাইরে ট্রেড হয়, মানে একদম যেটা হচ্ছে লাইক ট্রেডমার্ক, যেটা কিনা আমাদের বাইরে যাবেই, বাসমতি রাইস অ্যান্ড হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের দার্জিলিং টি। তো বাসমতি রাইস টপ, কেননা ওটা যেটার জন্য ওইটার কারণেই কিন্তু আমাদের কিন্তু লাইক ইকোনমিটা কিন্তু মানে বেঁচে রয়েছে, বিকজ এই আফটার প্যান্ডামিক আমাদের কিন্তু মানে রাইস প্রোডাকশন কিন্তু হিউজভাবে ইনক্রিজ করেছে, বিকজ ডিমান্ডটাও ইনক্রিজ করেছে, দ্যাট ইজ ওয়াই প্রোডাকশনটাও ইনক্রিজ করেছে। তো সেই কারণেই কিন্তু আমাদের কিন্তু ইকোনমিটা কিন্তু বেঁচে রয়েছে, যে কৃষিমাতৃকা দেশ আমাদের, ডেফিনেটলি তার উপরেই কিন্তু আমাদের কিন্তু পুরো ইকোনমিটা কিন্তু বেস্ট করে দাঁড়িয়ে রয়েছে। তো ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য আমাদের এগ্রিকালচারটা কি রোল প্লে করছে সেটা একবার দেখি। শেয়ার ইন ন্যাশনাল ইনকাম, সোর্স অফ এমপ্লয়মেন্ট, প্রভিশনস অফ ফুড গ্রেইনস, সাপ্লাই অফ র মেটেরিয়ালস টু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগুলো আমরা অলরেডি পড়লাম। মার্কেট ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, আর্নার অফ ফরেন এক্সচেঞ্জ, significance for trade and transport, and source of revenue for the government. লাস্ট এগুলো একবার দেখো। তো আর্নার অফ ফরেন এক্সচেঞ্জ কি আর্ন করছে, ফরেন এক্সচেঞ্জ থেকে আর্ন করা মানে কি হচ্ছে, আমরা কি ইম্পোর্ট করছি এখান থেকে, আমরা এক্সপোর্ট করছি হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের বাসমতি রাইস। তো এক্সপোর্ট যখন হচ্ছে তখন তো আর্নিং হবে, কারণ বাইরে যাচ্ছে, আমাদের ইনকাম জেনারেশন হচ্ছে, আমরা বাইরে থেকে ডলার্স নিয়ে আসছি আমাদের কান্ট্রিতে, তো আমাদের হচ্ছে কি আর্ন হচ্ছে, কারণ আমরা এখান থেকে এক্সপোর্ট করছি এগ্রিকালচার প্রোডাক্ট, নট অনলি রাইস, সেখানে আমাদের চাও যাচ্ছে, তারপরে নর্মাল যেগুলো রয়েছে, মাঝে মাঝে আমাদের তো পেঁয়াজও গেছিলো, সেটাকে এখন একটু ব্যান করে দেওয়া হচ্ছে, বিকজ আমাদের ইন্টারনাল ডিমান্ডটা হচ্ছে আমাদের এখানে ইনক্রিজ করে গেছে, সো দ্যাট আমাদের এক্সটার্নাল ডিমান্ডটা এখন আমরা ওটাকে স্ট্যাগনেন্ট রেখে ইন্টারনাল যেটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ডটাকে আমরা ফুলফিল করে দেন আমরা সেটা হচ্ছে বাইরের ডিমান্ডটাকে তারপরে আমরা করবো, দ্যাট ইজ ওয়াই এখন কয়েকটা কিছু কিছু প্রোডাক্ট তখন ব্যান থাকে। বাট বাসমতি রাইস সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু ভেরি ফেমাস, যেটা কিনা বাইরে এক্সপোর্ট হবেই, আর তার ডিমান্ড বাইরের মার্কেটে হিউজ। ওকে, তো দ্যাট ইজ আর্নার অফ ফরেন এক্সচেঞ্জ। তারপর কি বলছে, সিগনিফিকেন্স ফর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। তো ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের জন্য সিগনিফিকেন্স রোল কেন প্লে করছে, কারণ আমাদের এখান থেকে যখন জিনিসপত্র বাইরে এক্সপোর্ট করা হচ্ছে তার জন্য আমাদের ট্রান্সপোর্টেশন দরকার। তো ট্রান্সপোর্টেশনের জন্য যেটা আমাদের নর্মাল কি হাইওয়েজ, তো হাইওয়েজ বিল্ড আপ হচ্ছে, তো সেটাও কিন্তু এই এগ্রিকালচার প্রোডাক্টের জন্য, ট্রেডিং হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্টের জন্য। সোর্স অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট, অফকোর্স যেটা আর্নিংটা বাইরে থেকে যখন হচ্ছে সেখান থেকে আমাদের কি হবে, রেভিনিউ আর্ন হচ্ছে। আর রেভিনিউ ফর্মুলা কি আমরা জানি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। রেভিনিউ মানে কি, পি ইন্টু কিউ। ওকে, and P into Q মানে হচ্ছে প্রাইস হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি এন্ড Q হচ্ছে কোয়ান্টিটি। যদি Q ইনক্রিজ করে যায় তাহলে PQ ইনক্রিজ করে যাবে, PQ যদি ইনক্রিজ, আবার ধরো আর P ইনক্রিজ করে যায়, Q ইনক্রিজ করে যায়, PQ খুব বেশি ইনক্রিজ করে যাবে। তার মানে বোঝাই যাচ্ছে যে যদি প্রাইস অফ দ্যাট কমোডিটি, ধরো লাইক বাসমতি রাইসের যদি ডিমান্ড বাইরে বেড়ে যায়, ডিমান্ড বাড়লে আমরা কি জানি প্রাইসটাও বেড়ে যাবে, তো প্রাইসও আমরা বাড়িয়ে দেবো। তো প্রাইস যদি বেড়ে যায়, ডিমান্ডও বেড়ে যায়, দ্যাট ইজ কি কোয়ান্টিটি আমরা বেশি সাপ্লাই করছি, তাহলে আমাদের ওভারঅল রেভিনিউ দ্যাট ইজ পি ইন্টু কিউ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি, সেটাও আমাদের ইনক্রিজ করে যাবে। তো সেটাই এখানে বলছি, তো রেভিনিউ জেনারেট হচ্ছে কার জন্য, গভর্নমেন্টের জন্য। তো গভর্নমেন্টের কাছে এগ্রিকালচারও কিন্তু খুব ভালো প্লে রোল করছে আমাদের ওভারঅল ইন্ডিয়ার জন্য। এবার যেটা আসবো, যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ব্রিটিশ ইম্প্যাক্ট। তো ব্রিটিশ ইম্প্যাক্ট অন দ্য এগ্রিকালচার অফ ইন্ডিয়া, যেটা কিনা কলোনিয়াল যেটা এফেক্টেড ছিল, কি কলোনিয়াল এফেক্টেড ছিল সেটা আমাদের দেখতে হবে। তো ফার্স্ট দেখো কি কলোনিয়াল এফেক্ট ছিল,
Britishers introduced a new class of landlords called zamindars who regarded the land as their private property and aimed at obtaining maximum monetary gains out of it. তো এটা আমরা কোন সিস্টেমের কথা বলছি, এটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, পার্মানেন্ট সেটেলমেন্ট। তো যখন ওই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বা পার্মানেন্ট সেটেলমেন্ট যখন ইন্ট্রোডিউস করলো, ফার্স্ট কিন্তু ব্রিটিশরা এটাই করেছিল ফর এগ্রিকালচার পারপাস, দ্যাট ইজ এটা কি বলছি আমরা অ্যাবাউট পার্মানেন্ট সেটেলমেন্ট। ওকে, তো পার্মানেন্ট সেটেলমেন্টে আমাদের এখানে কি বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম ল্যান্ড রিফর্মসে যে পার্মানেন্ট সেটেলমেন্টে বলা হয়েছিল যে ব্রিটিশ রাজরা কি করেছিল যে প্রথমে ওরা জমিদারদেরকে ওরা চুজ করেছিল যারা কিনা যে ল্যান্ডের পার্মানেন্ট মানে ওনার, লাইক তারা ছিল ওনার, এবং তাদেরকে সাংসদে একটা ল একটা ডিসাইড করে দেওয়া হয়েছে যেখানে কিনা এই যারা জমিদাররা ছিল তারা ওরা যারা কাল্টিভেট করতো সেখান থেকে তারা খাজনা বা পাট্টা ওটা ওরা ওখান থেকে কালেক্ট করবে, সেই পাট্টাটা ওরা কোথায় দেবে, ওরা জমা করবে হচ্ছে জমিদারের কাছে, ঠিক আছে। তো সেটাই ছিল হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট ল। তো পার্মানেন্ট সেটেলমেন্টে আমরা এটাই দেখছিলাম, দেখো কি বলছে, ব্রিটিশার ইন্ট্রোডিউস আ নিউ ক্লাস অফ ল্যান্ডলর্ডস কল্ড জমিদার হু রিগার্ডেড ল্যান্ড অ্যাজ দেয়ার প্রাইভেট প্রপার্টি অ্যান্ড এইমড অ্যাট অবটেনিং ম্যাক্সিমাম মনিটারি গেইনস। তো সেখান থেকে ম্যাক্সিমাম গেইনস আউট অফ ইট, আর সেই কারণে আমাদের কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টটা কিন্তু ভেস্তে গেছিলো, পুরোপুরি একটা বাজে আইডিয়া ছিল। তারপর দেখো কি বলছে, দ্য কাল্টিভেটার্স দ্য অ্যাকচুয়াল টিলার্স অফ এ ল্যান্ড ওয়ার নিয়ার টেনেন্টস উইথ নো রাইটস অ্যান্ড কুড বি এভিক্টেড বাই দ্য ল্যান্ড ওনার্স। তো সেটাই এখানে বলছে যে দেখো যে কাল্টিভেটার যারা রয়েছে তারা কি হয়েছিল, অ্যাকচুয়ালি যারা কাল্টিভেট করছে তাদের কিন্তু কোনো রাইট ছিল না ল্যান্ডে, সেটা তো আমরা বলেছিলাম। তারা হচ্ছে কি, তারাই হচ্ছে মেইনলি হচ্ছে ওরাই জাস্ট ওরা কাল্টিভেট করবে ওদের কাজ, সেখান থেকে কিছু একটা খুব মিনিমাম পার্সেন্টেজ একটা প্রফিট ওদেরকে দেওয়া হবে, সেখান থেকেও কিন্তু আবার তার উপরেও কিন্তু কর চড়ানো হবে যেটা কিনা জমিদার ওদের থেকে কেড়ে নেবে, মানে তারা আলটিমেটলি কোনো কিছুই পেত না। তো আর ওরা যখন তখন এভিক্টেড করা যেত, যদি ওরা ধরো ওখানে যদি ওরা মানে বয়কট করতো, তখন জমিদারের সেই পাওয়ারটা ছিল জমিদাররা যে তাদেরকে ওরা এভিক্ট করে দিতে পারতো বা তাদেরকে ওরা বাইরে বার করে দিতে পারতো। ওকে, তো তারপর দেখো বলছে, দ্য প্যানার ওয়াজ ভেরি অফেন হেভিলি ইন ডেট এইড ইন দ্য ক্লাচেস অফ দ্য মানি ল্যান্ডার্স who eventually came to control the land it's produced. Agriculture production was no longer for use in the village only and much of it was sent to the market for sale. So agriculture production was no longer for use in the village only and much of the was sent market for sale. এবার at first তখন কিন্তু মার্কেট তৈরি হয়নি, আমরা দেখলাম যে তোমার হচ্ছে নর্মাল 50 মিলিয়ন টন কখন প্রোডাকশন হলো, যে অত হাই প্রোডাকশন কখন হলো, আফটার ইন্ডিপেন্ডেন্স। তো বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা কি ভেবেছিলাম, জাস্ট ইন্টারনাল ডিমান্ডটাকে আমরা ফুলফিল করবো, বাইরে এক্সটার্নালি কিন্তু আমরা ভাবিনি। বাট যখন এখানে দেখা হলো যে ওখানে প্রোডাকশনটা যখন ইনক্রিজ করতে শুরু করলো, যে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন ইনক্রিজ করলো, বাট আমাদের ইন্টারনাল ডিমান্ড যেটা ডোমেস্টিক ডিমান্ড সেটাও ফুলফিল হয়ে গেল, বাট তারপরও আমাদের এক্সেস অ্যামাউন্ট অফ সাপ্লাই রয়েছে। যখন এক্সেস সাপ্লাইটা রয়েছে সেটাকে আমরা তখন কী করলাম, যে ওটা আমরা ট্রেডিংয়ে পাঠিয়ে দিলাম, যে বাইরে সেন্ড করে দেওয়া হোক, সেখান থেকে আমরা মানি আর্ন করতে পারবো। তো সেটাই এখানে বলেছে যে যখন আমরা কী করলাম, মার্কেটে পাঠিয়ে দেওয়া হলো সেলের জন্য। Farmers were forced to produce cash crop to feed the industries in England. তো তখন ওখানে ফার্মার্সদের জোর করে ক্যাশ ক্রপ, তোমাদের যদি মনে থাকে ক্যাশ ক্রপ কোনগুলো, নীলকরের উপর কিন্তু প্রচণ্ডভাবে ওদের উপর মানে প্রেশারাইজ করে নীলকর ওদেরকে তৈরি করতে হয়েছিল, কারণ নীল হচ্ছে সব থেকে বেশি মানে ওখান থেকে প্রচুর টাকা আর্নিং করা যায়। আর নীলটা এখানে প্রডিউস করে আমরা ইংল্যান্ডের মানে ব্রিটিশরা কী করছিল, এখানে প্রডিউস করে নীলের যে র মেটেরিয়ালটা সেটা পাঠিয়ে দিচ্ছিল কোথায়, তোমাদের ইংল্যান্ডে। আর ওটা হচ্ছে প্রচুর টাকা ওখানে একটা আর্নিং একটা ক্রপস। তো তখন বলা হচ্ছে যে আমাদের যে নর্মাল যেটা ফুড ক্রপস কারা, এগুলো লাইক রাইস, তারপর হচ্ছে গম, তারপর হচ্ছে বাজার, তারপর হচ্ছে রাগি, এগুলোকে না করে পালসেস এগুলোকে না প্রোডাকশন করে তখন জোর করা হয়েছিল নীলের উপর। সেটা সবাই আমরা জানি যে নীলকর ব্যবস্থা, নীলকরের উপর কী কী বয়কট, কী কী আন্দোলন হয়েছিল, কারণ নীল যখন চাষ করা হয় তখন জমি যে ফার্টিলিটিটা সেটা রিডিউস হয়ে যায়। নেক্সট যখন ক্রপ ওখানে চাষ করবে সেখানে কিন্তু কোনোভাবে ভালো মতনভাবে কোনো ফসল ফলন হবে না, তারপরে ওদেরকে জোর করে এটা করানো হয়েছিল। তারপর দেখো, ইটস রুইন দ্য সাফিসিয়েন্সি অফ দ্য ভিলেজ। তখন ভিলেজে কি ছিল, অফকোর্স ভিলেজ তখন কি হয়েছিল, প্রোডাকশন করেছিল, প্রোডাকশন করার পর দেখা যাচ্ছে আগে সারপ্লাস থাকতো, যে নীলের উপর চাপ দিয়ে দিল তখন আর ওদের কাছে সারপ্লাস থাকতো না, ইভেন ইন্টারনাল যে ডিমান্ডটা ছিল সেটাও ফুলফিল পর্যন্ত করা তখন দায় হয়ে উঠেছিল। তো ব্রিটিশ পিরিয়ডে ইট ওয়াজ লাইক মানে একটা হরিফাইড একটা সিচুয়েশন ছিল, যেখানে কিনা মানে দুমুঠো ভাতও জোটানোর মতনই অত প্রোডাকশনও হতো না, কারণ নীল চাষ করা হতো।
তারপরে the new revenue system led to peasant indebtedness and the commercialization of agriculture. The ultimately resulted in mass poverty and the problem of landlessness. যেটা কিনা আমাদের হয়েছিল পরে ওখানে যে এত যে প্রোডাকশন হয়েছিল যে ফ্যান বা এগুলো যেগুলো মনে আছে যে ফ্যান প্রেমেন্দ্র মিত্র যেটা হচ্ছে যেটা ছিল যে ফ্যানের পর্যন্ত যে ভাতের পর যেটা ফ্যানটা হয় সেটাও পর্যন্ত লোকজন ফেলতো না, সেটাও পর্যন্ত তখন খেয়ে নিত। মানে এতটাই আমাদের যেটা ফুড ক্রপস ছিল সেটা এতটাই প্রোডাকশন লেস হয়ে গেছিলো। তো তখন ওই ফ্যানটাও পর্যন্ত কিন্তু তখন ওরা ফেলতে পারতো না, লোকজন ফ্যানের জন্য বলতে আমাকে ফ্যানটা দিন, বাট তারা তোমাদের হাউস হোল্ডেও ফ্যানটা সেটা ফেলা হতো না, ফ্যানটাও ভাতের সাথে খেয়ে নেওয়া হতো। মানে প্রোডাকশন সেইভাবে তোমাদের ফল করে গেছিলো যেহেতু এই ক্যাশ ক্রপের উপর যখন আমরা ফোকাস করেছিলাম, ঠিক আছে। তো আলটিমেট রেজাল্ট কি হয়েছে, মাস পভার্টি, একটা বিশাল মতন ভাবে হিউজ ভাবে আমাদের এখানে এই পভার্টিটা ইনক্রিজ করে গেছিলো। আর আমাদের কি হয়েছিল যে ল্যান্ডলেসনেস, যদি নীলের চাষ করবা দেবে যে ল্যান্ডটা পড়েছে সেই ল্যান্ডটা মানে কোনো ইউজ নেই, কারণ তার উপর আমি আর কোনো প্রোডাকশন ফার্দার করতে পারবো না, দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড ল্যান্ডলেসনেস। তো এই প্রবলেমগুলো হয়েছিল। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যা যখন দেখবে ভিডিওটা প্লিজ এটা দেখো, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। আগেরটা তো ডিসকাশন আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, হোয়াট ইজ এগ্রিকালচার, ওয়াই উই নিড এগ্রিকালচার। শুধু তোমাদের ওখানে ডেটাগুলো একটু মনে রাখো, ওটা মনে রাখতে হবে যে একদম হাইয়েস্ট কখন হয়েছিল 2010-11-এ, যে আমাদের ওখানে 250 মিলিয়ন টন হয়ে গেছে, যেটা কিনা এখন 330। তো কিছু এটা বেশি ডিফারেন্স হয়নি, তখনই হাইয়েস্ট ছিল 50 থেকে 250, আমার 200 উপর হচ্ছে আমাদের এখানে প্রোডাকশন ইনক্রিজ করেছিল, এখন অনলি 50, যেখানে কিনা এখন আমাদের সাপোজ টু বি লাইক তোমাদের হচ্ছে 500 হওয়া উচিত ছিল, সেখানে অনলি 330 হয়ে রয়েছে, 330 মিলিয়ন টন হয়ে রয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার যে 330 মিলিয়ন টন, তো মানে সেখানে প্রোডাকশন ইনক্রিজই করেনি, যেটা আমি প্রথমেই বলছিলাম এখন স্ট্যাগনেন্ট ওয়েতে রয়েছে, মানে প্রোডাকশন ইনক্রিজ করছে না, যেটা কিনা এখন ইনক্রিজ করে যাওয়ার কথা ছিল। তো আমি কমার্শিয়ালাইজেশনের আগে অবধি যা যা পড়ালাম অলরেডি পার্মানেন্ট সাপ্লিমেন্টে আমি ডিসকাস করেছি, আর তোমরা সেটা জানো। আর তার আগে যেগুলো হচ্ছে যে ফিচার্সগুলো ছিল, যে ইন্ট্রোডাক্টরি পার্টটা ছিল, সেটাও তোমরা অলরেডি ডিসকাস করা হয়েছে, সেটাও তোমরা জানো। তো যেগুলো হয়ে গেছে ওগুলো ছোটোবেলা থেকেই পড়ে আসছি, যে প্রোডাকশন কাকে এগ্রিকালচার কাকে পড়ে, এগ্রিকালচার সেক্টরটা কি, কেন আমাদের এটা হিস্ট্রিরও পার্ট ছিল, আমাদের একটা জিওগ্রাফিরও পার্ট ছিল, তো সেই বেসিকগুলো জানো। বাট কোথা থেকে পড়তে হচ্ছে কমার্শিয়ালাইজেশন, কখন কমার্শিয়ালাইজ করা হলো। আর কমার্শিয়ালাইজেশন মানে আমরা জানি কি বলা হয়, যে যেটা কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়ালাইজেশন মানে কি আমরা যেটা কিনা যেখান থেকে আমরা আর্ন করতে পারছি, নট অনলি যেটা ইন্টারনালি এক্সটার্নালি। যখন ইন্টারনাল এক্সটার্নাল বোথ মার্কেট যখন একসাথে যখন সাম আপ হয় তখন সেটা কমার্শিয়ালাইজেশন হয়। আমরা মার্কেটে যখন আমাদের প্রোডাকশনটাকে আমরা মার্কেটে যখন আমরা মানে লঞ্চ করছি, কমার্শিয়ালাইজ করছি, তো সেটাই হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে শুরু হলো তোমাদের এগ্রিকালচার ইকোনমিক্স। আজকে আমি পুরো একদম বেসিকগুলো দিয়ে স্টার্ট করবো, আমরা তারপর থেকে আস্তে আস্তে গ্রিন রেভলিউশনসে যাবো, তারপর হচ্ছে আমাদের কারেন্ট ডেটের উপর আমরা ডিসকাস করবো। বাট আজকে যেটা ডিসকাস করছি, আজকে কমার্শিয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কি বলেছেন, যে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার বিকেম প্রমিনেন্ট অ্যারাউন্ড 860. So this brought about a change from cultivation for home consumption to cultivations for the market. Cash transactions become the basis of exchange and largely replace the barter system. And we all know what is barter system. যেটা কিনা কমোডিটি টু কমোডিটি এক্সচেঞ্জ হতো। ধরো আমি 1 কেজি চাল কিনবো, তো আমাকে একটা গরু হয়তো তাকে দিতে হতো, তাকে একটা গরু দিলাম, তার পরিবর্তে আমি 1 কেজি চাল নিলাম, যেটা কিনা একদমই ভুল প্রথা, কারণ একটা গরুর থেকে একটা 1 কেজি চালের দাম ডেফিনেটলি কম। তো আমরা ভ্যালুয়েশন তখন বুঝতাম না, একটা জাস্ট বার্টার সিস্টেমে সেটাই ছিল যে জিনিসের বদলে জিনিস। তো সেটাকে চেঞ্জ করে তখন কি করা হলো, যে পয়সা ইন্ট্রোডিউস করা হলো। ভেরিয়াস ফ্যাক্টর লেড টু কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো আমরা ব্রিটিশ রুলের ক্ষেত্রে আমরা দেখছি কমার্শিয়ালাইজেশন কীভাবে হয়েছিল। দ্য চিফ ফ্যাক্টর ওয়াজ দ্য কলোনিয়াল সাবজুগেশন অফ ইন্ডিয়া under the British rule. India was reduced to the supplier of raw materials and food grains to Britain and importer of British manufactured goods. India was reduced to the supplier of raw materials and food grains to Britain and importer of British manufactured goods. Many commercial crops like cotton, jute, tea, tobacco were introduced to meet the demand in Britain. তার মানে আমাদের তখন আমি তোমাকে বলেছিলাম যে ক্যাশ ক্রপস, টোব্যাকো, প্লাস হচ্ছে এখানে যেটা নীল যেটা রয়েছে সেটা,
কটন জুট এখনো আমাদের এখানে ফেমাস, কটন জুট, টি অ্যান্ড বাসমতি রাইস রিসেন্টলি, টোব্যাকো অলসো। তো এগুলো কি করা হয়েছিল, এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছিল ব্রিটেনে, তো এখান থেকে এগুলো এক্সপোর্ট করা হতো। বেটার মিনস অফ কমিউনিকেশন ইকুইপ উইথ র্যাপিড ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ অ্যান্ড শিপিং। তো এইগুলোকে মানে তো ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার, ইন্ডিয়াতে না, ইন্ডিয়া থেকে তোমার হচ্ছে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে কি করা হলো, রুট তৈরি করা হলো যেটা হচ্ছে রেলওয়ে। তো রেলওয়েটা তৈরি কেন করা হলো, যে যেখানে কেনা এই সমস্ত জিনিসপত্র যখন এক্সপোর্ট করা হবে ট্রান্সপোর্টেশন দরকার, তো ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের রেলওয়ে কিন্তু ব্রিটিশরা তৈরি করে, সেটা কিন্তু নিজেদের স্বার্থে, আমাদের জন্য নয়। যদিও যেটাকে আমাদের পরবর্তীকালে সেটা আমাদেরই কাজে লেগেছিল, বাট ওটা করেছিল নিজেদের জন্য পুরোপুরি। তো সেই কারণে কিন্তু রেলওয়েটা এসেছিল। তো রেলওয়ে অ্যান্ড শিপিং সেখানে তৈরি হলো। তারপর কি হলো, মেক ট্রেড ইন এগ্রিকালচার প্রডিউসেস ফিজিবল প্রোডাক্টস ফিজিবল স্পেশালি ওভার লং ডিস্টেন্স। অফকোর্স রেলওয়ে যখন এসে গেছে তখন আমরা উইদিন ঠিক টাইমের মধ্যে আমাদের জিনিসপত্র যেহেতু বাইরে মানে এক্সপোর্ট হয়, তো সেটা ব্রিটিশরা দেখেছিল। তারপর কি বলে, দ্য এমার্জেন্স অফ গ্রেন মার্চেন্টস ওয়াজ আ ন্যাচারাল adjunct to the greatly facilitated agriculture trade. Monetization of land revenue payments was another important casual factor for agriculture commercialization. Further increasing demand for some of the commercial crops in other foreign countries gave impetus to commercialization of agriculture. তো এখানে কি বলছে দেখো, the monetization of land revenue payments was another important casual factor for agriculture commercialization. First of all, ল্যান্ড রিফর্মসের সময় যেটা কিনা পার্মানেন্ট সেটেলমেন্ট আমরা যেটা দেখছিলাম, যে যা প্রোডাকশন হচ্ছিল সেখান থেকে একটা করের মধ্যেই কিন্তু সমস্ত কিছু চলে যাচ্ছিল। তো তখন ওরা কি হলো, মেইনলি ওরা কাল্টিভেট বেশি করা স্টার্ট করলো। কেন? বিকজ যে এক্সেস যে কাল্টিভেটের থেকে যেগুলো ওরা পাচ্ছিল সেগুলো ওরা কী করলো, কমার্শিয়ালাইজেশন করলো, মানে কি মার্কেটে চালান দেওয়া স্টার্ট করলো। এবার মার্কেটে যখন লঞ্চ করলো সেখান থেকে ওরা কী পাচ্ছে, টাকা পাচ্ছে। তো সেই মনিটাইজেশন যখন ব্যাপারটা হয়ে গেল তখন ওরা কী করলো, তখন থেকে কমার্শিয়ালাইজেশনটা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো এখানে কি বলেছে, ফার্দার ইনক্রিজিং ডিমান্ড ফর সাম অফ দ্য কমার্শিয়াল ক্রপস ইন আদার ফরেন কান্ট্রিজ gave impetus to commercialization of agriculture. তো আদার ফরেন কান্ট্রিজেও দেখছিল তখনকার সময়, মানে ইন দ্য মিন টাইম যখন আমাদের ইন্ডিয়াও যখন এগ্রিকালচার প্রসপার করা স্টার্ট করলো, তখন আশেপাশে যে বাংলাদেশ বলো বা নর্মাল তোমাদের হচ্ছে যে শ্রীলঙ্কা, যে কোনো এনি আমাদের যে আশেপাশের দেশগুলো রয়েছে, তো সেগুলো আমাদের হচ্ছে আমাদের নেইবার কান্ট্রিজরাও তারাও সেইখানে তখনই একই সময় তাদেরও কিন্তু আমাদের হচ্ছে ওদেরও এগ্রিকালচার সেক্টরটা প্রসপার করতে স্টার্ট করলো। তখন যখন প্রসপার করছে তখন ওরা কি করেছে, তখন ওইটাই ওদেরকে ইম্পেটাস মানে হচ্ছে ওদেরকে একটা বুস্ট করলো আমাদের ইন্ডিয়াকে, যে আমাদেরকেও কমার্শিয়ালাইজ ব্যাপারটা করতে হবে, আমাদেরকেও বেশি করে আমাদের সারপ্লাস অ্যামাউন্ট অফ এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের কাল্টিভেট করতে হবে, সো দ্যাট আমরা কমার্শিয়ালাইজ করতে পারি। তারপর কি বলছে, ডিউরিং দ্য লেটার পার্ট অফ 19th century দ্য প্রোডাকশন অফ কমার্শিয়াল ক্রপস ইনক্রিজড বাই 85%। তার মানে বুঝা আফটার 19 মানে ডিউরিং দ্য 19th centuryতে যখন দেখছি যে আমাদের যে যেটা হচ্ছে নেইবার কান্ট্রিজরাও যেভাবে ইনক্রিমেন্ট করছে তাদের প্রোডাকশন, সিমিলারলি আমরাও যেরকমভাবে এগ্রিকালচার সেক্টরটাকে আমরা ইনক্রিমেন্ট করাচ্ছি, তো তখন আমাদের প্রোডাকশন ফর কমার্শিয়ালাইজেশন কত হয়ে গেল, 85%। রিমেম্বার দ্য ডেটা, ওকে, 85%। অ্যান্ড দ্যাট অফ দ্য ফুড ক্রপস ফেল বাই 7%। অ্যান্ড যেটা হচ্ছে ফুড ক্রপসটা যেটা ফেল হয়ে গেল কত, 7%। আমরা তখন কিন্তু কমার্শিয়ালাইজেশনে ভাবছি, কমার্শিয়ালাইজেশনের মধ্যে কী হচ্ছে, কটন, জুট, টি, টোব্যাকো অ্যান্ড হচ্ছে এটার উপরে আমরা বেস্ট করে তখন ছিলাম, যে আমরা এগুলো তাদের করে বেশি করবো, যেগুলো আমরা কিনা নেইবার কান্ট্রিজে পাঠাবো, সেখান থেকে আমরা ইম্পোর্ট করবো, আমরা সেখানে আমরা এক্সপোর্ট করবো। তো আমি ইম্পোর্ট এক্সপোর্ট সেটাই তখন আমাদের মাথায় ছিল। সেই কারণে আমাদের যে ফুড ক্রপস ছিল, এটা হচ্ছে নর্মাল ফুড ক্রপস কারা, তোমাদের হচ্ছে ফুড ক্রপস রাইস, দেন হচ্ছে wheat, ragi, pulses, etc. are the food crops. And হচ্ছে যেটা হচ্ছে cash crop like tea, jute, tobacco, etc. ওকে, তো তখন আমাদের কি হয়েছে যে ফুড ক্রপসটা আমাদের ডিক্রিজ করে গেল, ক্যাশ ক্রপটা আমাদের ইনক্রিজ করে গেল যখন আমরা কমার্শিয়ালাইজ ব্যাপারটা করা স্টার্ট করলাম। দেখো এটা হচ্ছে 85% ইনক্রিজ করে গেল আর 7% ফল করে গেল।
very important, the British regimes in India supply the irrigation works but rarely on the scale required. তো ব্রিটিশ রিজিম তখন কি করেছে, ইন্ডিয়াতে কি করলো যে সাপ্লাই ইরিগেশন মানে যে আমাদের ওয়াটার প্রবলেম যেটা ছিল, তো ওয়াটার সাপ্লাই ওরা দেওয়া স্টার্ট করলো, বাট রিয়েলি মানে সেইভাবে ওরা আমাদের এগ্রিকালচার সেক্টরটাকে সেইভাবে বুস্ট আপই করতে চায় না। ওরা জাস্ট চায় যে ক্যাশ ক্রপগুলো ইনক্রিজ করে ওরা কি করতে চায়, বাইরে যাতে ইম্পোর্ট করা হোক, নিজেদের কান্ট্রিতে নিয়ে যাওয়া হবে, সেটাই তাদের মেইন মোটিভ ছিল। কি মানে এখান থেকে যা যা র মেটেরিয়ালস আছে সব কিছু ওরা কি করবে যে এক্সপোর্ট করা হবে ওদের কান্ট্রিতে। ওকে, হ্যাঁ সুরজিৎ, ডেটা ওরিয়েন্টেড পড়াবো, ওটা হচ্ছে আমরা ডেফিনেটলি পড়াবো। সেটা হচ্ছে তোমাদের হচ্ছে গ্রিন রেভলিউশনস অন, ওখানে প্রচুর ডেটা থাকবে। আগে থেকেই বলে রাখলাম যে গ্রিন রেভলিউশন যখন পড়ানো হবে প্রচুর ডেটা থাকবে, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের জাস্ট নর্মালি এখানে কি হচ্ছে যে আমরা বেসিক স্টার্টিং থেকে বোঝাচ্ছি যে হোয়াট ইজ দ্য রোল অ্যান্ড এভরিথিং। তো সেটা কমার্শিয়ালাইজেশন, এখানে তোমাদের কোনো ডেটা থাকবে না। এখানে তোমাদের হয়তো দেবে যে কোনগুলো তোমাদের ক্যাশ ক্রপস, কোনগুলো তোমাদের যে ফুড ক্রপস, কত পার্সেন্টেজ ইনক্রিজ করেছিল, কত পার্সেন্ট ডিক্রিজ করেছিল। একদম স্টার্টিং আমি একটা বলেছিলাম যে 50 মিলিয়ন টন আমাদের হয়েছিল 1950 to 51 আমাদের প্রোডাকশন ইনক্রিজ করেছিল 50 মিলিয়ন টন, সেখানে মানে আফটার ইন্ডিপেন্ডেন্স। আবার সেখান থেকে সেটা ইনক্রিজ করে 2011-12 আমরা দেখলাম যে ডেটা ওয়াইজ সেটা যে 250 মিলিয়ন টন হলো, অ্যান্ড রিসেন্টলি যেটা রয়েছে সেটা 330 মিলিয়ন টন। তো এই ডেটাটা মনে রাখো যে সেখানে খুব একটা চেঞ্জেস হয়নি। আর এখন হচ্ছে কমার্শিয়ালাইজেশনে যেটা হচ্ছে, যেগুলো হচ্ছে কোনগুলো একদম বেসিকগুলো আমাকে পড়াতে হবে, কারণ আমি এইভাবে পড়াচ্ছি যেটা কিনা বেসিকটা প্রথমে ক্লিয়ার করছি, কারণ বেসিক একটা থিওরিটিক্যাল পার্ট। নেক্সট যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু তোমার গ্রিন রেভলিউশনস অ্যান্ড অল, সেখানে কিন্তু ডেটা প্রচুর থাকবে, আর তার জন্য তোমাদের প্রিপেয়ার থাকতে হবে, কারণ ডেটাগুলো তোমাদের পড়তেই হবে। মানে সেখান থেকে ডেটা আমি মানে কাটিল করতে পারবো না, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওকে, নাও এইটা হচ্ছে ডিউরিং দ্য প্ল্যানিং পিরিয়ড। দেখো এটা আমি তোমাদের জন্যই করেছি, প্ল্যানিং আমি তোমাদের পড়িয়েছি, তার মধ্যে আমাদের এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা আমাদের তিনটে সেক্টরই মিক্স করে রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি এগ্রিকালচার সেক্টর থেকে যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে তুলে আলাদা করে কিন্তু করিয়েছি, জাস্ট বিকজ অফ তোমাদের জন্য। তো সেটা তোমরা প্লিজ ভালো করে পড়বে, কারণ এটা হচ্ছে খুব মানে এখান থেকে কোয়েশ্চেন্স আসবে। লাইক এগ্রিকালচার সেক্টর প্ল্যানিংয়ের সময় এগ্রিকালচারটা কীভাবে বুস্ট আপ হলো, কী কী ইনক্রিমেন্ট হয়েছে, কী কী ডিক্রিজ হয়েছে, সব কিছু কিন্তু আসবে, কী কী ডেটা ওয়াইজও রয়েছে, সবই রয়েছে। তো এটা আমি তোমাদের কারণে কিন্তু আলাদা করে কিন্তু এটা করেছি, কারণ আমি বলে দিতে পারতাম তোমরা যাও গিয়ে 5 ইয়ার প্ল্যানিংটা দেখে না, ওখান থেকে খুঁজে নেবে। জাস্ট বিকজ অফ তোমাদের কারণে আমি কিন্তু পুরোটা প্ল্যানিংয়ের থেকে কোথায় কোথায় এগ্রিকালচার পার্টগুলোকে তুলে নিয়েছি, ঠিক আছে। ফার্স্ট প্ল্যানিং এ দেখো কি বলছে, দ্য অ্যাপ্রোচ অফ ফার্স্ট প্ল্যান টুয়ার্ডস এগ্রিকালচার ডেভেলপমেন্ট ওয়াজ টু অ্যাভয়েড ফার্মার্স এক্সপ্লয়টেশন, increase productivity of agriculture and promote farmers for increasing use of inputs and technology. A community development program had launched in 1952 to achieve the goals of plan. Agriculture, including irrigation and power, was given to top priority. The relative share of plan outlay and agriculture and community development, major and minor irrigation power development was 15%, 16% and 13% respectively. Data, here comes data. তো দেখো ফার্স্ট হচ্ছে তোমরা হচ্ছে মেজর অ্যান্ড মাইনর ইরিগেশন, পরে আমি বলছি এই জায়গাটা, তার আগে এটা দেখো। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এ আমাদের ফার্স্ট কি অ্যাপ্রোচ ছিল এগ্রিকালচারের ক্ষেত্রে, এক্সপ্লয়টেশন, অ্যাভয়েড ফার্মার্স এক্সপ্লয়টেশন, ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড অফ এগ্রিকালচার। and promote farmers for increasing use of inputs and technology. Okay, এটা ছিল যে আমাদের মেইন মোটিভ। এবার তারপর দেখো কি ছিল, a community development program had launched in 1952 to achieve the goals of plan. এবার দেখো এখানে কি বলছে, এগ্রিকালচার ইনক্লুডিং ইরিগেশন এন্ড পাওয়ার ওয়াজ গিভেন টপ প্রায়োরিটি। তাহলে কোন সেক্টরটাকে আমাদের এখানে এগ্রিকালচারে দেওয়া হয়েছিল, ইরিগেশনের উপর ফোকাস করা হয়েছিল, পাওয়ারের উপর ফোকাস করা হয়েছিল, কারণ দুটোই ইম্পর্টেন্ট রোল প্লে করছে এগ্রিকালচারের ক্ষেত্রে। ইরিগেশন সিস্টেম যদি এখানে স্ট্রং না হয় তাহলে আমাদের এগ্রিকালচারের প্রোডাকশন ঠিকঠাক করে হবে না, পাওয়ার না থাকলে ইরিগেশন সিস্টেমটাই আসবে না। তো হচ্ছে পাওয়ারও দরকার, ইরিগেশন সিস্টেম দরকার, আমাদের দুটো ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তখন এগ্রিকালচারের উপর ফোকাসটা করা হয়েছিল। দেন দেখো কি বলেছে, the relative share of plan outlay on agriculture and community development, major and minor irrigation and power development was 15%, 16% and 13%. এগুলো মনে রাখো, that is 15%, 16% and 13%. 3 million hectares of irrigation potential created and increased power for generation from 2.3 million kilowatt
to 3.4 million kilowatt during the first 5-year plan. Very important point. আমি যে ডেটাগুলো দিচ্ছি সেগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেগুলোকে স্কিপ করা যাবে না। তো 15%, 16%, 13%, irrigation থেকে করেছে 3 million hectares of irrigation potential created and increased power generation from 2.3 million kilowatt to 3.4. তো irrigation হচ্ছিল 3 million hectare, তোমাদের হচ্ছে পাওয়ার জেনারেট করা হয়েছিল 2.3 মিলিয়ন কিলোওয়াট থেকে 3.4 মিলিয়ন কিলোওয়াট ডিউরিং দ্য ফার্স্ট 5-year প্ল্যান। ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড প্যারাটা ভেরি ইম্পর্টেন্ট, সবাই মনে রাখো। আর এখানে যে ডেটাগুলো দেওয়া হয়েছে এই ডেটাগুলো মাস্ট, আমি একগাদা ডেটা দেবো না, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ডেটা যেখান থেকে কোয়েশ্চেন শিওর শর্ট আসবে আমি সেগুলো কিন্তু প্রোভাইড করবো। আর যেগুলো দিয়েছি সেগুলোকে স্কিপ করা যাবে না, দেখে নাও একবার। সো ফার্স্ট 5-year প্ল্যানে আমাদের এগুলো হচ্ছে আমরা ডিসকাস করেছি, যেটা কিনা আমাদের কি ছিল, ফার্স্ট অ্যাপ্রোচটা কি ছিল, আমাদের ফার্মার্সদেরকে যেগুলো ভাবে এক্সপ্লয়েট করা হচ্ছিল, ফার্মার্সদেরকে মানে ঠিকঠাক ওয়েজ দেওয়া হচ্ছিল যারা কাল্টিভেট করছিল, সেটাকে আমরা অ্যাভয়েড করবো। আর কি ইনক্রিজ করবো, প্রোডাকশন অফ এগ্রিকালচার, তো প্রোডাক্টিভিটি লেভেলটা আমরা ইনক্রিজ করবো এগ্রিকালচারে। কীভাবে প্রমোট ফার্মার্স ফর ইনক্রিজিং ইউজ অফ ইনপুটস অ্যান্ড টেকনোলজি। তো টেকনোলজি আমাদের ভেরি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তো আমাদের এগ্রিকালচারে। কেন, টেকনোলজিক্যালি যত আমরা অ্যাডভান্স হবো তত আমাদের কী হয়, প্রোডাকশনটা ইনক্রিজ হবে। তো সেই কারণে আমাদের কাছে টেকনোলজিটাও খুব ভালোভাবে আমাদের কাছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর রোল করে, প্লে করে। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি না, ইনক্রিজিং অফ ইনপুটস। এবার ইনপুটস কারা, ইনপুটস আউটপুটস কারা, ইনপুটস হচ্ছে তোমাদের র মেটেরিয়ালস। তো যখন আমাদের যদি র মেটেরিয়ালসটা তৈরি করার জন্য আমাদের যেগুলো এগ্রিকালচার যে র মেটেরিয়ালসগুলো রাখে, যেটা হচ্ছে আমাদের ধরো লেবার বা আমাদের যেগুলো হচ্ছে কাঁচা মাল যেগুলো লাগে, সেগুলোকে আমাদের ইনক্রিজ করতে হবে সো দ্যাট আমাদের প্রোডাক্টিভিটি লেভেলটা যাতে ইনক্রিজ করা হয়। আর হচ্ছে টেকনোলজিক্যালি আমাদের যে অ্যাডভান্সড হই তাহলে আমাদের কী হবে, আমাদের প্রোডাকশনটা খুব ইনক্রিজ করে যাবে। সেটাই তো আমাদের মেইন গোল, যে প্রোডাকশনটা কীভাবে ইনক্রিজ করা যায়। এখন যে সমস্যাটা হচ্ছে যে আমাদের দেখো আমাদের যেটা এগ্রিকালচার সেক্টরটা সেভাবে কিন্তু ইনক্রিজ করছে না। বিসাইডস দ্য বাসমতি রাইস, ওটা ডিমান্ডটা বাইরের মার্কেটে হিউজ। তো সেই কারণে আমাদের কোনোভাবে না কোনোভাবে হলে আমাদের ওই রাইসটাকে আমাদের প্রোডাকশন করতেই হয়। আর হচ্ছে যেটা কিনা আমরা যেটা বলছি যে নর্মাল বাকি রেস্ট অফ দ্য ক্রপস, সেখানে সেইভাবে কিন্তু ওভারঅল আমাদের কিন্তু সেভাবে প্রোডাকশনটা ইনক্রিজ করেনি। যেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্টার্টিংয়ে, যেটা দেখো তোমাদের 50 মিলিয়ন টন ছিল হচ্ছে তোমাদের একদম স্টার্টিংয়ে, সেখান থেকে 250 হচ্ছে হাইয়েস্ট। এবার যদি বলো সব থেকে হাইয়েস্ট প্রোডাকশন ওয়াইজ না, হাইয়েস্ট ভ্যালু ওয়াইজ না, হাইয়েস্ট পার্সেন্টেজ ওয়াইজ কবে সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ ইনক্রিমেন্ট হয়েছিল, প্রোডাকশন হয়েছিল, সেটা হচ্ছে in 2010 to 11 প্রোডাকশন ইনক্রিজ করেছিল 250 মিলিয়ন টন, ঠিক আছে। আর সেখান থেকে এখন হচ্ছে 330 মিলিয়ন টন। তো সেটা তোমাদেরকে মনে রাখতে হবে 330, আর তোমাদের একটা ডিকেড আগে মানে 10 বছর আগে ছিল হচ্ছে আমাদের 250। এখন তো সেটা ডাবল হয়ে যাওয়া উচিত বা ট্রিপল টাইমস হয়ে যাওয়া উচিত, সেটা হয়নি, অনলি 50 মিলিয়ন টন ইনক্রিজ করেছে। তার মানে অলমোস্ট স্ট্যাগনেন্টই রয়েছে ব্যাপারটা। তো সেই একটা সমস্যা। তো সেটাকে আমাদের বুস্ট আপ করতে গেলে কি হবে, টেকনোলজিক্যালি আমাদেরকে অ্যাডভান্স হতে হবে। বেশি টেকনোলজি আমরা যদি ইউজ করি তাহলে সেটা আমাদের ক্লিয়ার হবে। অনুপম বলছে ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, ডেটাগুলো প্লিজ মনে রাখো। হয়ে গেছে আমাদের এই পার্টটা। নেক্সট সেকেন্ড প্ল্যানিং। তো the second plan এখানে কি বলছে দেখো, however there was a sudden reversal of strategy during the second plan. The government adopted the strategy of developing heavy industries following the then and Soviet model of industrialization. Consequently, the outlay on agriculture was reduced to 20% from 31% to meet the first plan. যেটা ছিল হচ্ছে তোমাদের ফার্স্ট প্ল্যানে আমাদের কি দেখেছিলাম 31% অবধি আমাদের ইনক্রিমেন্ট হয়ে গেছে, সেটা কি এখন কি হয়ে গেল সেকেন্ড ইয়ারে 20। সেকেন্ড ইয়ার প্ল্যানিং যখন পড়িয়েছি, সেকেন্ড ইয়ার প্ল্যানিংটা আমি তোমাদেরকে পড়িয়েছি, আর তোমাদের ভালো মতন মনে আছে যে এখানে আমি কি বলেছিলাম,
যে সেকেন্ড ইয়ার প্ল্যানিংয়ে আমরা ফোকাস করেছিলাম কোথায়, ইন্ডাস্ট্রি সেক্টরের উপর। এগ্রিকালচার সেক্টরটাকে আমরা পুরোপুরি অ্যাভয়েড করে গেছিলাম। তো এগ্রিকালচার সেক্টরের প্রোডাকশন সেভাবে তো হয়নি, রাদার যা আমরা ফার্স্ট ইয়ারে যেটা আমরা যতটা ফার্স্ট ইয়ার প্ল্যানিংয়ে আমরা যা যা প্রোডাকশনটা ইনক্রিজ করেছিলাম সেখান থেকে ফল করে গেছিলো। তো সেটা এখানে বলি যে সেকেন্ড ইয়ার প্ল্যানিংয়ে কোনোভাবে আমাদের কিন্তু প্রোডাকশন এগ্রিকালচারের উপর কোনোভাবে ফোকাস করা হয়নি। ফোকাস করা কিসের উপর হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের উপর। তো সেই প্রবলেমটা আমাদের হয়েছিল। ওকে, তো সেখানে এখানে বলছি শুধু ডেটাটা মনে রাখো কত হয়েছিল, 20% হয়ে গেছিলো, 31% ড্রপ করে 11% ড্রপ হয়ে গেছিলো, আর সেটা 20% হয়ে গেছিলো। ঠিক আছে, এই ডেটাগুলো শুধু মনে রেখো। আর আমি ডেটা যেটা বলছিলাম, যেটা বারবার বলছি ডেটা হিসেবে, এখানে ফার্স্ট তোমরা মনে রেখো যে এখানে কত এটা হয়েছিল, এই জায়গাটা যে দেখো, the food crops grain production has increased from 51 million tons in 1950-51, যেটা আমি বারবার বলছি তোমাদেরকে, এতটা হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্স। তারপর সেটা গিয়ে ইনক্রিজ করেছিল 250 মিলিয়ন টন ডিউরিং 2011-12। এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট এভার সিন্স ইন্ডিপেন্ডেন্স, হাইয়েস্ট প্রোডাকশন, হাইয়েস্ট এভার সিন্স ইন্ডিপেন্ডেন্স, হাইয়েস্ট পার্সেন্টেজ বলে দাও, কারণ সেটা বেশি সুটেবল। হাইয়েস্ট পার্সেন্টেজ এভার সিন্স ইন্ডিপেন্ডেন্স। তারপর কি দেখো, কারেন্টলি দেখো 2020-21 আমরা দেখছি সেটা 331.05 মিলিয়ন টন। তো সেটা যদি নাও মনে রাখো, জাস্ট এটা মনে রাখো। $331 মিলিয়ন টন হচ্ছে এখন 2020-21 অব্দি প্রোডাকশন। ঠিক আছে, ক্লিয়ার? তারপর দেখো এখানে এই যে ডেটাগুলো মনে রাখতে হবে। দেখো তোমাদের যে এগ্রিকালচার কত অবধি তোমাদের এটা দ্যাট 25% হচ্ছে জিডিপির উপর কিন্তু কন্ট্রিবিউট করে। ওকে, এটা হচ্ছে তোমাদের থিওরি পার্টটা ছিল, যেটা আমরা রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়াতে বলছিলাম, কি কি রোল প্লে করে, কারণ এগুলো এমসিকিউতে চলে পারে, দেখে নিও। তারপর হচ্ছে যেটা হচ্ছে ট্রেড মার্কেটে। ট্রেডিং মানে আমরা অলরেডি জানি যে ইম্পোর্ট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট, নেট এক্সপোর্টে আমাদের এনএক্স এখানে কত তোমাদের এখানে ই করছে, আর্নার অফ ফরেন এক্সচেঞ্জ, বাইরে আমাদের বাসমতি রাইস যাচ্ছে, বা বাইরে আমাদের টোব্যাকো, তারপর হচ্ছে নর্মাল যে টি, জুট, কটন, এগুলো যেগুলো যাচ্ছে সেখান থেকে আমরা কি করছি, আমরা এক্সচেঞ্জ করছি, আর সেখান থেকে আমরা টাকা আর্ন করছি। তারপর এখানে বলছে সিগনিফিকেন্স ফর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। তারপর বলছে সোর্সেস অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট। রেভিনিউ ফর্মুলাটাও বলে দিচ্ছে পি ইন্টু কিউ। প্রাইস বাড়লে আমাদের কোয়ান্টিটি, বা প্রাইস বাড়লে আমাদের কি হবে, রেভিনিউটা বাড়বে, আর যদি কোয়ান্টিটিও বাড়ে সেটাতেও আমাদের রেভিনিউ বাড়বে। প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি দুটো ইনক্রিজ করলে আমাদের রেভিনিউ জেনারেট হবে, আর রেভিনিউটা কার জন্য হচ্ছে, আমাদের গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্টের জন্য রেভিনিউ জেনারেশন কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকেই হয়। ব্রিটিশ ইম্প্যাক্ট কি ছিল যখন কলোনিয়াল টাইমে তোমাদের এগ্রিকালচার উপর কি এফেক্টটা ফেলেছিল, দ্যাট ইজ পার্মানেন্ট সেটেলমেন্ট। তারপর সেটেলমেন্ট, মেইনলি পার্মানেন্ট সেটেলমেন্টটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, কারণ সেটার উপর এখানে বেশি ফোকাস করা ছিল, কারণ ওটাই কিন্তু মানে কলোনিয়াল টাইমে ফার্স্ট এভার এনি কাইন্ড অফ ল্যান্ড রিফর্মস বা এনি কাইন্ড অফ ফার্স্ট ইনিশিয়েশন, যেটা কিনা আমাদের কিসের উপর ছিল, টুয়ার্ডস এগ্রিকালচার। কেননা কখনোই যেটা আমাদের ফার্স্ট ব্রিটিশ রাজ ছিল, তারা আমাদের এগ্রিকালচার সেক্টর নিয়ে সেভাবে কখনোই কোনোদিনই বদল ছিল না। যখন এখানে দেখলো যে এখান থেকে এখানে প্রোডাকশনটা ইনক্রিজ করে ওরা এখান থেকে যে র মেটেরিয়ালসগুলো হতে পারে বা এনি ক্যাশ ক্রপস যেগুলো রয়েছে সেগুলোকে বেশি করে প্রডিউস করে সেখান থেকে ওরা সেটা বাইরেও নিয়ে, মানে ওদের নিজেদের কান্ট্রিতেও নিয়ে যেতে, প্লাস এখান থেকে ইনকামও জেনারেট করতে পারে। যখন এই আইডিয়াটা ওদের মাথায় হিট করলো তখনই কিন্তু ফার্স্ট ওরা একটা ইনিশিয়েশন নিয়ে, সেটা কিসের উপর, আমাদের হচ্ছে এগ্রিকালচার সেক্টরের উপর। তো তখন তো আমরা এগ্রিকালচারের উপরে তো বেশি ফোকাস, কারণ এমনি আমাদের এগ্রিকালচার উপরটাই ছিল, তখন আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ছিল না। তো ওরা কী করানো হতো, এইসব প্রোডাকশন করানো হতো, ওদের ক্যাশ ক্রপসগুলো প্রোডাকশন করানো হতো, আর এখানে যা যা র মেটেরিয়ালসগুলো ওরা ইচ্ছা করে ফোর্সফুলি প্রডিউস করে সেটা ওরা বাইরে ওরা এটা নিয়ে চলে যেত। তো ফার্স্ট এবার যেটা হচ্ছে তোমাদের এগ্রিকালচারাল যেটা রিফর্ম যদি বলে থাকি সেটা ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট।
সেটার উপর আমি অলরেডি ডিসকাস করেছি। যদি তোমাদের মানে হিউজলি তোমাদের জানতে চাই যে হোয়াট ইজ পার্মানেন্ট সেটেলমেন্ট, হোয়াট ইজ রাজবাড়ি সেটেলমেন্ট, হোয়াট ইজ মাহালবাড়ি সেটেলমেন্ট, 3টে ল্যান্ড রিফর্মসের উপর আমি ডিসকাস করেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে, তোমাদের দেখতে হবে, যেগুলো কিনা তুমি যদি সার্চ করো ইউটিউবে সেটা পেয়ে যাবে ল্যান্ড রিফর্মসের উপর। অ্যান্ড তারপর এখানে আদারওয়াইজ তারপর এখানে কি রয়েছে, এটা এখানে পার্মানেন্ট সেটেলমেন্টের উপরে বলেছি। এবার তোমরা যদি আলাদা করে পার্মানেন্ট সেটেলমেন্ট, রাউতবাড়ি আর মাহালবাড়ি পড়তে চাও, তোমরা প্লিজ আগের ভিডিওসগুলো দেখে নিও, ঠিক আছে। এটা তার উপর হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল ইম্প্যাক্টটা কি ছিল। কমার্শিয়ালাইজেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই স্টার্ট হলো আমাদের এগ্রিকালচারের পার্টটা স্টার্ট করা, কেননা আমাদের আগে যা অবধি পড়েছিলাম সেটা হচ্ছে সবার কাছে ক্লিয়ার, কারণ এটা মানে ওইটুকু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি। হোয়াট ইজ এগ্রিকালচার, এগ্রিকালচারের উপর কী কী দরকার, আমাদের দেশ কৃষিমাতৃক দেশ, ধনধান্যে পুষ্পে ভরা, তো সেটা আমরা অলরেডি জানি। বাট কমার্শিয়ালাইজেশনটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে স্টার্ট হলো আমাদের মেইন থিং। তো এখানে আমরা দেখে নেবো যে কী কী করেছিলাম। প্রথমে আগে অ্যাট ফার্স্ট বাটার সিস্টেম ছিল। বাটার সিস্টেম মানে কি, এক্সচেঞ্জ অফ কমোডিটি। in exchange of commodities in terms of goods. তারপর হচ্ছে দেখো ভেরিয়াস ফ্যাক্টরস, তারপর কমার্শিয়ালাইজেশনের জন্য আমাদেরকে পুশ করেছিল, কি কি ছিল সেটা, যেটা হচ্ছে ছিল ইন্ডিয়া ওয়াজ রিডিউস দ্য সাপ্লায়ার অফ র মেটেরিয়ালস অ্যান্ড ফুড গ্রেনস টু ব্রিটেন অ্যান্ড ইম্পোর্টার টু ব্রিটিশ ম্যানুফ্যাকচারিং গুডস। তো ম্যানুফ্যাকচারিং গুডের জন্য আমাদের এখান থেকে এখানে দেওয়া হয়েছিল। তবে মেনি অফ দ্য কমার্শিয়াল ক্রপস লাইক কটন, জুট, টি, টোব্যাকো ওয়ার ইন্ট্রোডিউস টু মিট দ্য ডিমান্ড ইন ব্রিটেন। তো ব্রিটেনের ডিমান্ডটা আমাদের তখন দায়িত্ব ছিল ফুলফিল করার। তো আমাদের এখানে কটন, জুট এগুলো প্রোডাকশন করা হতো। আর এইগুলোকে আমাদের দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ রাজরা কি করলো, যে আমাদের এখানে রেলওয়ে সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করালো, ঠিক আছে। তো সেখান থেকে দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে যে ট্রান্সপোর্টেশন ধর ওরা করিয়েছে নিজেদের, বাট ওরা যদি না করাতো আফটার ইন্ডিপেন্ডেন্সের 100-150 বছর পরেও কিন্তু আমাদের এখানে রেলওয়ে সিস্টেমটা হতো না, মানে পসিবল ছিল না। কারণ যেভাবে ডেভাস্টেটেড আমাদের কান্ট্রি ছিল তখন লাস্ট 150 ইয়ার্সের মধ্যে রেলওয়ে আর ট্রান্সপোর্টেশন করাটা আমাদের পক্ষে পসিবল ছিল না, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, তারপর যেগুলো হচ্ছে আমাদের মনে রয়েছে, দেখো যে ফার্দার ইনক্রিজিং ডিমান্ড ফর সাম অফ দ্য কমার্শিয়াল ক্রপস ইন আদার ফরেন কান্ট্রিজ গেভ দ্য ইম্পেটাস অফ দ্য কমার্শিয়াল অফ এগ্রিকালচার। আমাদের নেইবার কান্ট্রিজ যেগুলো রয়েছে তাদেরও ওখানে কিন্তু আমাদের এই ক্যাশ ক্রপসের ডিমান্ডটাও ইনক্রিজ যখন করলো, সেটা কিন্তু আমাদের এই ক্যাশ ক্রপগুলো প্রডিউস করার জন্য, যে কটন, জুট, টোব্যাকো, টি, বাসমতি রাইস অ্যান্ড অল, তো তখন ওগুলোকে প্রডিউস করার জন্য একটা বুস্ট দিল। কারণ বাইরে যখন দেখছি যে বাইরের ডিমান্ডটা ইনক্রিজ করছে, আমাদের আশেপাশে ফরেন কান্ট্রিজ বা আমাদের নেবার কান্ট্রিজগুলোতে যখন এই ডিমান্ডটা যখন ইনক্রিজ করছে, তখন আমাদের কী হবে যে আমরা তখন ফুড ক্রপসগুলোকে ছেড়ে আমরা তখন ক্যাশ ক্রপগুলোকে আমরা প্রডিউস করতে হয়েছিল। অ্যাজ আ রেজাল্ট ফুড ক্রপসের যে প্রোডাকশনটা ছিল সেটা ফল করে গেল। এবার ফুড ক্রপস যদি প্রোডাকশন ফল করেছে তাহলে কী হবে, হাঙ্গার একটা হাঙ্গার একটা যে ব্যাপার, একটা গ্লোবাল হাঙ্গার না হলেও আমাদের ইন্ডিয়াতে একটা হাঙ্গার প্রবলেম হয়েছিল, কেননা এই ক্যাশ ক্রপগুলো আমাদের বেশি ইনক্রিজ করেছিল। ওকে, তারপর দেখো এটা বলেছি, আমি বললাম যে ডেটা is here. Food crops fell by 7% and cash crop increased by 85%, ঠিক আছে। তারপর এটা দেখো যে ফার্স্ট প্ল্যানিং এখানে কি হলো সেটা তোমরা মনে রাখবে, যে ফার্স্ট প্ল্যানিং এ আমাদের যে ডেটাগুলো দিয়েছিল ইরিগেশন অ্যান্ড এগুলো কত ইনক্রিজ করেছিল। তো আমাদের ইরিগেশন আর পাওয়ারের উপর আমরা ফোকাস করেছিলাম। ইরিগেশন অ্যান্ড পাওয়ার তো ওয়াজ গিভেন টপ প্রায়োরিটি। তো এখানে বলছে 50% ইরিগেশন পাওয়ার ডেভেলপমেন্ট, কত 15%, 16%, 13% respectively. In the first plan, 3 million hectares of irrigation potential increases, 3 million increase করেছিল। আর হচ্ছে তোমার পাওয়ার জেনারেশন হয়েছিল 2.2 মিলিয়ন কিলোওয়াট টু 3.4 মিলিয়ন কিলোওয়াট। ডেটা মনে রেখো। তারপর এখানে সেকেন্ড প্ল্যানিং এ সেভাবে সাজেস্ট কোনো একটা রেজাল্ট নেই, সেখানে আমাদের এগ্রিকালচার ফল করে গেছিল, এগ্রিকালচার ফলস। সেকেন্ড প্ল্যানিং ওকে, তো সেটাই হয়েছিল। আজকে এই অবধি থাকবে। আজকে জাস্ট আমি পুরো একদম থিওরিটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে নিলাম পুরোপুরিভাবে, সেখানে আর কোনো আই গেস থিওরি নিয়ে ডাউট নেই। এবার নেক্সট ক্লাসে আমি কি করাবো, নেক্সট ক্লাসে আমাদের হবে, আমি সানডেতেই ক্লাস রাখবো, এই সানডেটাকে সামহাও কিছু একটা কারণে আমি নিতে পারিনি। অ্যান্ড হচ্ছে আমি নেক্সট সানডেতে যে ক্লাসটা হবে সেখানে আমরা ডিসকাস করবো যে এগ্রিকালচার সেক্টরে হচ্ছে তোমাদের গ্রিন রেভলিউশন, যেটা কিনা ভেরি ইম্পর্টেন্ট একটা হিউজ রেভলিউশন যেটা হয়েছে, যেটা কিনা আমাদের
এগ্রিকালচার সেক্টরটাকে কোথা থেকে মানে বুস্ট করে কোথায় নিয়ে চলে গেল, আর সেই কারণে পাঞ্জাব হরিয়ানার মতন ডিস্ট্রিক্টসরা এখন এগ্রিকালচারের জন্য টপ, আর সেটাই আমরা দেখছি সেখান থেকে কতটা বুস্ট হলো, তার কারণে তোমাদের ইনকাম কতটা জেনারেট হলো, সেই কারণে আমাদের এগ্রিকালচার সেক্টরে কতটা প্রসপার করলো সেটা আমরা গ্রিন রেভলিউশনে দেখতে পাবো। আর সেখানে প্রচুর ডেটা থাকবে, সেই কারণে তোমাদের সেভাবে প্রিপেয়ার করতে হবে, ডেটাগুলো তোমাকে পড়তে হবে। তো সেটাই হবে আমাদের নেক্সট ক্লাসের থেকে কাজ, তো সেটা আমরা করাবো। তারপর পরে আমরা সেটা কি করবো যে আফটার পুরো এগ্রিকালচার সেক্টরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি ইন্ডাস্ট্রিয়াল কিছু থাকে হয়তো সেটা আমি পড়াবো, নাহলে আমি এগ্রিকালচার সেক্টরের উপর এমসিকিউগুলো নিয়ে নেব। আজকে এই অবধি থাকবে, নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আবার দেখা করবো, আবার তোমাদেরকে নতুনভাবে গ্রিন রেভলিউশনটাকে পড়াবো। আর যারা যারা প্ল্যানিংটা মিস করে গেছো, বারবার বলছি প্ল্যানিং কিন্তু ভেরি ভাইটাল, প্ল্যানিং উপর আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, নিতেই হয়েছে। প্ল্যানিংগুলো ফার্স্ট ইয়ার প্ল্যানিং, সেকেন্ড ইয়ার প্ল্যানিংগুলো একবার দেখে নিও, সেখানে ইন্ডাস্ট্রিও থাকবে, তিনটে প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর, তিনটে সেক্টরের উপর আমরা ডিসকাস করা হয়েছে। আমি এখানে কি করেছি যে প্রত্যেকটা প্ল্যানিং থেকে বাকি যে প্ল্যানিংগুলো ডেটাগুলো আমি নেক্সট ক্লাসে দিয়ে দেবো, প্লাস সেখান থেকে আমি গ্রিন রেভলিউশনগুলো স্টার্ট করে নেবো। তো আজকে দুটো প্ল্যানিংয়ের ডেটার উপর দিয়েছি, যে সেখান থেকে জাস্ট এগ্রিকালচারগুলোকে আমি বার করে নিয়েছি, যাতে কিনা এগ্রিকালচার উপর শুধু ফোকাসটা থাকে। তো সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়ে যাবে, পরপর তোমরা এটা পেয়ে যাবে। আর লাস্ট ক্লাসের যেটা হচ্ছে তোমরা সব কিছু পেয়ে গেছো, ল্যান্ড রিফর্মসের, নীতি আয়োগের যেগুলো তোমাদের নোটসগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা পেয়ে গেছো, তোমাদের ক্লাসরুমে দেওয়া হয়ে রয়েছে, তো তোমরা গুগল ক্লাসরুম থেকে নিয়ে নিও। আজকে এই অবধি থাকবে, নেক্সট ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে, বাই।